তাদের ক্ষমতার জন্য আমাকে তারা ভয় পেয়েছে কারণে, এবং তারা তাদের আচরণ দেশবাসী জানে যে যাকেই তারা তাদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছে তাকেই তারা হয়রানি করেছে, জুলুম করেছে, গুম খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। তো প্রথম কারণ ছিল যে আমার বাবার যে বিশাল জনপ্রিয়তা এবং আমার বাবার দলের যে বিশাল জনশক্তি, তাদের আশঙ্কা ছিল যে আমি দলের দায়িত্ব নিলে তাদের সরকারের পতন হতে পারে। এটাতে তারা খুব আতঙ্কিত হয়ে গিয়েছিল, এবং এটা নিয়ে তারা আমাকে বন্দি অবস্থায় জিজ্ঞাসাবাদও করেছে, আপনি তো জামাতের আমির হতে যাচ্ছিলেন, অনেক চাপাচাপি করেছে, আপনি স্বীকার করেন। এটা তাদের প্রথম কারণ ছিল, তারা আশঙ্কা করেছিল যে আমি হয়তো জামাতের দায়িত্ব নিব বা নেতৃত্বে কোনো এক পর্যায়ে যাব, এবং আমার বাবার যে জনপ্রিয়তা, জামাতের যে বিশাল জনগোষ্ঠী এবং আল্লাহর মতো সেনাবাহিনীতে আমার যে গ্রহণযোগ্যতা, সব কিছু মিলিয়ে তারা আমাকে তাদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছিল। আয়না ঘরে আপনার সঙ্গে আসলে কি আচরণ করা হয়েছে বা কেন আপনার উপরে এই রকম নিষ্ঠুরতা মানে চালানো হলো? এখানে আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন দুটো অংশ, একটা হলো আমাকে কেমন আচরণ করা হয়েছে, আসলে কেন আমার সাথে এমন করা হলো। আসলে কেন এমন করা হলো এটার প্রশ্নের জবাবটা আগে দিই। প্রথমেই হলো যে আমার মূল্যায়নের মূলত দুটা কারণে তারা আমাকে আমার শুরু করা, তাদের ক্ষমতার জন্য আমাকে তারা ভয় পেয়েছে দুটা কারণে, এবং তারা তাদের আচরণ দেশবাসী জানে যে যাকেই তারা তাদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছে তাকেই তারা হয়রানি করেছে, জুলুম করেছে, গুম খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। তো প্রথম কারণ ছিল যে আমার বাবার যে বিশাল জনপ্রিয়তা এবং আমার বাবার দলের যে বিশাল জনশক্তি, তাদের আশঙ্কা ছিল যে আমি দলের দায়িত্ব নিলে তাদের সরকারের পতন হতে পারে। বিশেষ করে আমার বাবার জানাজার পরে তো এটা আরও বেশি তারা ভালো উপলব্ধি করেছে। 2014 সালে আমার বাবার জানাজার পরে যে এত অল্প সময় কোনো রকমের কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ছাড়া এই দেশে তো বটে, আমার জানার মধ্যে বিশ্বের চেয়ে বড় জানাজা হয়নি। এটাতে তারা খুব আতঙ্কিত হয়ে গিয়েছিল, এবং তারা খুব ভয়ে ছিল যে আমি যদি জামাতের দায়িত্ব নেই বা জামাতের কোনো নেতৃত্বের পর্যায়ে যাই তাহলে তাদের ক্ষমতা হয়তো টিকবে না। এবং এটা নিয়ে তারা আমাকে বন্দি অবস্থায় জিজ্ঞাসাবাদও করেছে, আপনি তো জামাতের আমির হতে যাচ্ছিলেন, অনেক চাপাচাপি করেছে, আপনি স্বীকার করেন। আমি বলেছি আমার তো জামাতের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, আমি জামাতের দলের কোনো কোনো সদস্য নেই, আমাকে জোর করে আপনার আমির বানাতে তো হবে না। এটা বলেছি যে জামাতই সম্ভবত একমাত্র দল যেখানে উত্তরাধিকার সূত্রে কোনো নেতা হয় না। আপনার জামাতের একটা নেতাও দেখাতে পারবেন না জামাতের রাজনীতির ইতিহাসে যে উত্তরাধিকার সূত্রে নেতা হয়েছে। এটা তাদের প্রথম কারণ ছিল, তারা আশঙ্কা করেছিল যে আমি হয়তো জামাতের দায়িত্ব নিব বা নেতৃত্বে কোনো এক পর্যায়ে যাব, এবং আমার বাবার যে জনপ্রিয়তা, জামাতের যে বিশাল জনগোষ্ঠী এবং আল্লাহর মতো সেনাবাহিনীতে আমার যে গ্রহণযোগ্যতা, সব কিছু মিলিয়ে তারা আমাকে তাদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছিল। দ্বিতীয়ত আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলাম, এবং এটাও নিয়ে আমাকে তার প্রশ্ন করেছে আপনি আমি কেন সোচ্চার। তো ভারত প্রভুদের হুকুমেই তারা ভারতের বিরুদ্ধে সোচ্চার। আমার ফেসবুকে অনেক ফলোয়ার, তারা সবাই আমার এক একটা স্ট্যাটাসে হয়তো ক্ষিপ্ত হয়ে ওঠে ভারতের বিরুদ্ধে। এই দুইটা সমন্বয়ে তারা আমাকে তাদের ক্ষমতার জন্য অনেক বেশি হুমকি করেছে, এবং এই জন্য তারা আমাকে নিয়ে গিয়ে 8 বছর আটক করেছে। এছাড়া আমি আর কোনো তৃতীয় কারণ খুঁজে পাই না, কারণ আমি একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি এবং আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল, খালি দেশপ্রেমিক নাগরিক। আমি দেশ মাতৃকার সেবায় প্রায় 30 বছর দিয়েছি। তো আমি এছাড়া তৃতীয় কোনো কারণ খুঁজে পাইনি। এখন দ্বিতীয় প্রশ্ন, কেমন আচরণ করেছে। আচরণ তো অনেক বিশাল বড় একটা শব্দ, এই শব্দের অনেক ব্যাপক অর্থবোধক। অফিসার যারা ছিল তারা আমার সাথে সাধারণত সার্বিকভাবে কোনো খারাপ আচরণ করেনি, কিন্তু নিচের লেভেলে যারা আমার রুমে ডিউটি করতো, আমার খাবার দিয়ে যেত, আমার ওষুধ দিয়ে যেত, আমার টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, তাদের মধ্যে অনেকেই যারা সিপাহী পর্যায়ের, তাদের মধ্যে অনেকেই আমার সাথে দুর্ব্যবহার করেছে। তারপরে আয়নাঘর যেটা বলে, এই বন্দিশালার যে দৈনন্দিন কর্মকাণ্ড দেখার জন্য যারা সেনাবাহিনীর সার্জেন্ট পদবীর এবং অন্যান্য বাহিনীর সমপর্যায়ের যারা নন কমিশনড অফিসার থাকে, তাদের মধ্যে কয়েকজন দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে তো আমি খুব মানে
অতিষ্ঠ হয়ে ডাক্তার আমাকে দেখতে আসলে আমি বললাম যে আমার শারীরিক চিকিৎসার দরকার নেই, আমাকে দরকার মানসিক নির্যাতন থেকে বাঁচানো। যে আমার সাথে এইরকম আচরণ করছে, আমাকে ধমকের সুরে কথা বলছে, হুকুমের সুরে কথা বলছে, চোখ রাঙাচ্ছে, গলা চেঁচাচ্ছে, গলা চড়াচ্ছে, কথা বলছে। তো ডাক্তার সাহেব খুব ভালো ছিলেন, ডাক্তার দুজন ছিল আমার এই 8 বছর, দুজনই খুব ভালো, আমার সাথে ব্যবহারও ভালো করেছেন, আমার চিকিৎসার জন্য ওনার সার্বিক চেষ্টা করেছেন। এটা দ্বিতীয় ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলছি। এই 24 সালে 2024 1 জানুয়ারিতে ডাক্তার সাহেব দেখতে আসার পরে আমি কথাটা বলেছিলাম। আমি উনি তখন ওই সুপারভাইজারকে এবং যেই সৈনিক সবচেয়ে বেশি দুর্ভাগ্য এই দুজনকে ইমিডিয়েটলি উনি বদলি করার ব্যবস্থা করেন। সার্বিকভাবে সবাই সহানুভূতিশীল ছিল, সবাই সাহায্য সহযোগিতার চেষ্টা করেছে তাদের সীমিত পরিসরে যতটুকু সম্ভব তাদের সীমাবদ্ধতার মধ্যে। শতকরা হয়তো 5-7 জন বা বড় জোর 10 জন খারাপ, হয়তো 10 জন হবে না, আরও কম হবে খারাপ ব্যবহার করেছে। অধিকাংশই খুব ভালো ব্যবহার করছে। কয়েকজন তো অত্যন্ত মনে হয় শ্রদ্ধার সাথে কথা বলতো, শ্রদ্ধার সাথে আচরণ করতো, আমার সাহায্য সহযোগের জন্য সার্বিক চেষ্টা করতো। তো আল্লাহ সেই দিক থেকে আমাকে অন্যান্য বন্ধু থেকে অনেক ভালো রেখেছিলেন। আর হয়তো আমার সেনাবাহিনীর দীর্ঘ চাকরি এবং ওটা যেহেতু ডিজিএফআই মূলত ডাইরেক্টর জেনারেল যারা হয় সবাই সেনাবাহিনী মেজর জেনারেল, আমার এই 8 বছরে 5 জন মেজর জেনারেল ছিলেন, ডিজি ছিলেন, তার মধ্যে 3 জন আমার সরাসরি ছাত্র। এই কারণেই ধারণা করি তারা আল্লাহর মতো আমার গায়ে কোনো আচরণ, আমাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করেন। আপনার কখনো মনে হয়েছে যে আপনাকে প্রাণ নাশ করা হতে পারে বা প্রাণে মেরে ফেলা হতে পারে, এরকম কি আপনার মনে হয়েছে আয়নাঘরের ভিতরে বসে? প্রথম কথা হলো যে আপনি যেটা বলেছেন এটা আমি মুক্তির পর শুনেছি, যে এরকম গুজব ছিল যে আমাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে আমাকে মেরে ফেলা হয়েছে, ওখানে আমাকে কবর দেওয়া হয়েছে। এটা আমি মুক্তির পর শুনতে পেয়েছি। আর ওখানে তাদের কর্মকাণ্ডের দ্বারা আমার প্রত্যক্ষভাবে এমন কোনো কিছু হয়েছে বলে মনে পড়ে না, কিন্তু প্রতি রাতেই এই 2908 রাত, প্রতি রাতেই সারা রাত মোটামুটি আতঙ্কেই কাটতো। কিছু আওয়াজ হলেই ঘুম হতো না, কোনো রাতে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি ঘুম হয়নি। প্রতি রাতেই মনে হতো যে আজকেই বুঝি ক্রস ফায়ারে নিয়ে যাবে। একটু আওয়াজ হলেই আতঙ্কিত হয়ে উঠতাম, পায়ের আওয়াজ পাওয়া গেলে বা অন্য আশেপাশে অন্যান্য সেলের দরজা খোলার আওয়াজ পাওয়া গেলে আতঙ্কিত হয়ে যেতাম, হয়তো নিয়ে যাবে। ওই মৃত্যু আতঙ্ক তো পুরো সময়টাই ছিল, কিন্তু সুনির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের দ্বারা এমন কোনো কিছু মনে হয়নি যে তারা আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারে। বলা হয়ে থাকে যে আয়নাঘরের বেশ কিছু আলামত নষ্ট করা হয়েছে। বলা হয় তো আপনারা ভিডিওতে দেখেছেন, ভিডিওতে দেখানো হয়েছে এগুলো, যে ছোট ছোট কামরার মধ্যে দেওয়াল ভেঙে দিয়ে দেখানো হয়েছে, রুম আসলে বড় ছিল, দেওয়াল দেওয়া ছিল, ওটা ভেঙে বিশাল বড় খুলে দেওয়া হয়েছে, যেখানে আলো বাতাস আসার ব্যবস্থা ছিল। আমাকে যে রুমটাতে রাখা হয়েছিল ওটাতে প্রথম দিকে ছোটো ছোটো দুটো ভেন্টিলেটর ছিল, ওগুলি পরে বন্ধ করে দেয়, ওটা ভেঙে অনেক বড় করে ফাঁকা করা হয়েছে যেখানে ভেন্টিলেটর ছিল। আপনার লোহার গ্রিল ছিল জানালার মধ্যে, ওগুলি সব খুলে ফেলা হয়েছে। লোহার দরজা খুলে কাঠের দরজা লাগানো হয়েছে। আপনার জানালার যে কাঁচ ছিল সে কাঁচের মধ্যে কয়েক স্তর কালো রং করা ছিল, ওগুলি সব খুলে পরিষ্কার দেখানো হয়েছে যে বাইরে সব দেখা যাচ্ছে। তো এই ধরনের আলামত অনেক তারা নষ্ট করেছে, যেগুলোতে বোঝারও পায় না যে অ্যাকচুয়ালি কত ভয়াবহ অবস্থা ছিল। এগুলি করেছে, কিন্তু তারপরে তারা লুকাতে পারেনি, তাদের ওই দেওয়াল যে ভাঙা হয়েছে বোঝা যাচ্ছে, নতুন ভেন্টিলেটর হয়েছে বোঝা যাচ্ছে, গ্রিল খুলে নিয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে এখানে স্ক্রু লাগানোর দাগ আছে। আপনার যে গ্রিলের দরজা বা লোহার দরজা খুলে কাঠের দরজা লাগিয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে নতুন প্লাস্টারিং করা হয়েছে। এগুলি তারা চেষ্টা করেছে, কিন্তু লুকানোর কোনো সুযোগ ছিল না, মানে লুকানো সম্ভব হয়নি। কে করেছে এটা বড় প্রশ্ন। এখন তো ডিজিএফআইয়ের ডিজি আছে মেজর জেনারেল জাহাঙ্গীর। 5ই আগস্টের সময় তখন মেজর জেনারেল হামিদ ছিল। 12ই আগস্টে মেজর জেনারেল ফয়েজ দায়িত্ব গ্রহণ করে, যে পরবর্তীতে 20 অক্টোবর প্রমোশনে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি হয়ে সেনা সদরে চলে যায়। তো আমি বর্তমান ডিজি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলেছি, এর আগে যে মেজর জেনারেল পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত এখন বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, তার সাথে কথা বলেছি। তারা দুজনে অস্বীকার করেছে স্যার আমরা কোনো কিছু করিনি। তারা যদি সত্যি কথা বলে থাকে তাহলে মেজর জেনারেল হামিদের 5 তারিখ থেকে 12 তারিখ যে দায়িত্ব হস্তান্তর করে এর মধ্যেই 1 সপ্তাহের মধ্যে করেছে। যদি তারা সত্য বলে থাকে, কে সত্য বলেছে এটা আল্লাহ জানে, বাট এই 3 ডিজির কেউ একজন করেছে আর কি, ওর একাধিকও করে থাকতে পারে। 5ই আগস্ট 2024-এর পরই পরিদর্শন করা যেত, এত দেরি করা হলো
কেন বলে আপনার মনে হয় যে এত 5-6 মাস দেরি হলো যে আয়নাঘর পরিদর্শনে? এ ব্যাপারে গভর্নমেন্টকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি কোনো ভুল বার্তা দেয়া হয়েছে কিনা তার কাছে, কি মনে হয়? প্রথম কথা হলো যে করার সুযোগ ছিল বলে আপনি যেটা বলছেন, আপনি আমাকে পৃথিবীর ইতিহাসে দেখান তো যে একটা ফ্যাসিবাদ পরবর্তী সরকার প্রধান ওই জুলুমের স্থান পরিদর্শন করেছে, পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না। হিটলার মুসোলিনির মতো কম ফ্যাসিবাদ তো এই দুনিয়া আসেনি। আগে ছিল ফেরাউন নমরুদ, ছিল হিটলার মুসোলিনি, ছিল আমাদের যুগে সাদাম গাদ্দাফিও কম ফ্যাসিবাদী আচরণ করেনি, আমাদের শেখ সাহেবও কম ফ্যাসিবাদী আচরণ করেনি। তার পরবর্তী কোন সরকার প্রধান ওই জুলুমের স্থানে গিয়েছে বা মজলুমকে নিয়ে গিয়েছে তার কোনো উদাহরণ নেই। ডক্টর ইউনূস কিন্তু ওনার দায়িত্ব প্রাপ্তির পরে ওনার যত কাজ হাতে তার মধ্যে আয়নাঘর পরিদর্শন কিন্তু অনেক কম অগ্রাধিকার প্রাপ্ত। ওনার দায়িত্ব ছিল একটা গুম কমিশন করা, উনি করে দিয়েছেন, গুম কমিশন পরিদর্শন করেছে। ওনার কিন্তু এটা করতে করেছেন যে উনি পরিদর্শন, আমি মনে করি ওনার মহানুভবতা, ওনার মজলুমদের মধ্যে দরদের থেকে উনি করেছেন। উনি কিন্তু ওনার দায়িত্বের মধ্যে এটা পড়ে না। কিন্তু সরকার প্রধানের যত কাজ থাকে সেখানে একটা ওই বন্দিশালা দেখতে যাওয়া সরকার প্রধানের দায়িত্ব নয়। উনি গিয়েছিলেন মজলুমের প্রতি দরদের কারণে, মহানুভবতার কারণে গিয়েছে বলে মনে করি। আগে যাওয়ার সুযোগ ছিল, এই বক্তব্যটার সাথে পুরোপুরি একমত নই। সুযোগ ছিল কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। গুম কমিশনের প্রয়োজন ছিল, গুম কমিশন যেহেতু দায়িত্বপ্রাপ্ত তারা গিয়েছে। ডক্টর ইউনূস পরে কেন গেলেন এটার জবাব উনি দিতে পারবেন। অনেকেই বলে যে সেনা প্রধান এটাতে বাধা দিয়েছে বলে একটা বাজারে গুজব আছে। সম্ভবত ইউটিউবে আমি কিছু ইউটিউবের কথা শুনেছি। এখানে আমাদের দেশের মানুষের সেনাবাহিনীর সম্পর্কে ধারণা পরিষ্কার নয়। ডিজিএফআই সেনাপ্রধানের অধীনে নয়, ডিজিএফআই একটা 3 বাহিনীর সংস্থা। এখানে যেহেতু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনীর আনুপাতিক হারে সেনাবাহিনীর সদস্যের সংখ্যা অনেক বেশি। সেনাবাহিনী 3 ভাগের 2 ভাগের বেশি, আর বাকি 2 বাহিনী মিলে 3 ভাগের 1 ভাগের কম। সেই হিসাবে ডিজিএফআই যারা কর্মকর্তা বা নিম্ন পদবীর যারা আছে ওইখানে ওই অনুপাতে তাদের পোস্টিং করা হয়। তো এটা ডিজির পদটা সবসময় সেনাবাহিনীর থাকে, আর বাকি ডাইরেক্টর যারা আছে 6-7 জন, মধ্যে একজন সম্ভবত সেনাবাহিনী ছাড়া বাকি সব ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের ডাইরেক্টর সব সেনাবাহিনী। তারপর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ওই 3 ভাগের 2 ভাগ সেনাবাহিনীর। যার ফলে এটা আর্মি হেভি একটা অর্গানাইজেশন, কিন্তু এটা সেনাপ্রধানের অধীনস্থ নয়। আমার জানা মতে সেনাপ্রধান স্বেচ্ছায় ডিজিএফআই কমপ্লেক্সের ভিতরে ঢোকারও অধিকার রাখেন না, এবং এই ডিজিএফআই ডিজি সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে আদেশ পায় এবং কাজ করে। তো ডিজিএফআই যে কোনো অপকরণের জন্য কেউ যদি সেনাবাহিনীকে দোষারোপ করে, এটা অত্যন্ত অন্যায়, এটা অত্যন্ত অন্যায়। মানুষের যেহেতু এই সাংগঠনিক কাঠামোগুলোর সম্পর্কে ধারণা নেই, অনুমান নির্ভর কথা বলে। আমরা তো আবেগী হুজুগে জাতি, আমরা অনুমান নির্ভর কথা বলি, এবং একজন একটা কথা বললে আমরা ঝাঁপিয়ে পড়ি। ডিজিএফআই কি করে না করে, তাদের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে, একটা ব্রাঞ্চ কি করে সেটা আরেকটা ব্রাঞ্চ জানে না। এক ব্রাঞ্চে মানে একই বন্দিশালায় এক ব্রাঞ্চের বন্দি কারা, আরেক ব্রাঞ্চের বন্দি কারা, এক ব্রাঞ্চ আরেক ব্রাঞ্চে এটা জানে না। এইভাবে তারা এটা গোপনীয়তা রক্ষা করে। সেখানে সেনা প্রধানের এটার সাথে হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে, তো প্রধানমন্ত্রী সরাসরি করতেন না, উনি ওনার যে প্রতিরক্ষা উপদেষ্টা বা সামরিক উপদেষ্টা ছিলেন জেনারেল তারেক সিদ্দিক, তার মাধ্যমে সরাসরি। তো এটা চেইন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী, ডিফেন্স অ্যাডভাইজার বা সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিজিএফআই। এর ভিতরে ইন বিটুইন আর কেউ নেই। সেনাপ্রধানকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই যদি মনে করে জানাতে পারে। আমি মনে করি যেমন আমার বন্দি থাকার ব্যাপারটা, এটা হয়তো সেনাপ্রধানের অজ্ঞতার ভিতরে থাকতে পারে বলে আমি ধারণা করি, আমি নিশ্চিত নই। কিন্তু ডিজিএফআই তার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। এটা যে কোনো 3 বাহিনীর প্রতিষ্ঠান, সেনাবাহিনীর অধীনে নয়। তো এই আলামত, উনি সেনাপ্রধান আলামত ধ্বংস করার জন্য সময় নিয়েছে, এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক। আমি সেনাবাহিনী 30 বছর চাকরি করেছি, সেনাপ্রধান থেকে নিয়ে, সেনাপ্রধান আমার সরাসরি ছাত্র, ডিজিএফআই বর্তমান, তার আগে ডিজিএফআই শেষ যে যারা 5 বছরে, যারা 8 বছরে যারা ডিজিএফআই, তাদের মধ্যে কয়েকজনের সাথে আমার সবসময় যোগাযোগ, মুক্তির পরে যোগাযোগ হয়েছে। তো আমি দৃঢ়ভাবে বলতে পারি যে সেনাবাহিনীর, সেনা প্রধানের ডিজিএফআই কর্মকাণ্ডের ব্যাপারে সরাসরি কোনো নিয়ন্ত্রণ নাই। এখন ওনার দায়িত্বের বাইরে গিয়ে উনি কিছু করবেন, এটারও কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কে করেছে এটা আমি বলতে পারবো না, তবে ওই প্রথম 6 মাস বা 6 মাসে
আপনার প্রধান উপদেষ্টা যাওয়ার বাস্তব ক্ষেত্রে কোনো প্রয়োজন ছিল না। উনি গিয়েছেন, এটাকে আমি ওনার জন্য ধন্যবাদ জানাই। আমি মুসলিম হিসাবে মনে করি উনি এটা দয়া করেছেন আমাদের প্রতি, ওনার মহব্বত থেকে, ভালোবাসা থেকে এবং উনি ওখানে আমাকে নিয়ে আমি যখন বর্ণনা করছি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার চেহারা এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে উনি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে বলেছেন আপনি কী করে এত কষ্ট করে এতদিন ছিলেন এখানে, আমি তো চিন্তাও করতে পারিনি, সমস্ত কথা উনি বলেছেন। তো বাধা অ্যাকচুয়ালি কারা দিয়েছে, আদৌ দিয়েছে কি না বলতে পারবো না। উনি কেন দেরি করে গেছেন এগুলো ওনার কাছে বা ওনার জিজ্ঞাসা করলে ভালো হয় যে আপনি এত দেরি করে গেলেন কেন, উনি বলতে পারবো, আমি তো বলতে পারবো না।